আসসালামু আলাইকুম দর্শক, প্রতি মুহূর্তে দেশের মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের গুজবও উঠছে। কি হতে যাচ্ছে, কি হচ্ছে, দেশে কি ঘটতে যাচ্ছে, সেনাবাহিনী কি করবে, সেনাবাহিনী কি করা উচিত। আমি দুটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটু সহজ ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, 2 দিন আগে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে আইএসপিআর এ নির্মিত একটি ডকুমেন্টারি দেশের সবকটি স্যাটেলাইট চ্যানেল, বিটিভি এবং প্রত্যেকের ইউটিউব চ্যানেলে এটি আপলোড করা হয়েছে এবং প্রচার করা হয়েছে। একই সঙ্গে শনিবার আইএসপিআর এরই একটি বিজ্ঞপ্তি সব গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। দুটি বিষয় আমার কাছে বেশ তাৎপর্যপূর্ণ। প্রথমে যদি তথ্যচিত্র নিয়ে আলোচনা করি, সাদা চোখে এটি অনেকের কাছে মনে হতে পারে এটি সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের উপরে একটি ডকুমেন্টারি। এমন তথ্যচিত্র যে সশস্ত্র বাহিনী এর আগে করেনি বা টেলিভিশন চ্যানেলগুলোতে প্রকাশ করেনি তা কিন্তু নয়, অবশ্যই করেছে এর আগেও। তবে এবারেরটি আমার কাছে একটা আলাদা ইঙ্গিত বহন করে। খেয়াল করলে দেখবেন যে এটির শিরোনাম প্রথমেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এবং এই জাতীয় সঙ্গীতের এই লাইনটিকে কেন্দ্র করে আলাদা একটি গান নির্মাণ করা, তথ্যচিত্রকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর উপলক্ষে। যখন বিভিন্ন দিক থেকে আমাদের জাতীয় সঙ্গীতের উপরে আঘাত আসছে, জাতীয় সঙ্গীত কেউ কেউ গাইছেন, তার সামনে দাঁড়িয়ে আরেকটি পক্ষ অমুকের দালাল, অমুকের এজেন্ট বলে তুচ্ছ তাচ্ছিল্য হুমকি দেওয়া হচ্ছে, তখন আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি সশস্ত্র বাহিনীর এই ডকুমেন্টারিটিতে ব্যবহার করা খুবই তাৎপর্যপূর্ণ। আপনারা যারা তথ্যচিত্রটি দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটি গতানুগতিক। এই জন্য গতানুগতিক বলছি যে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদের যেই মানবিক কাজগুলো, জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষকে উদ্ধার করা বা মানুষের মাঝে জীবন উদ্ধারকারী সামগ্রী পৌঁছে দেওয়া, সেগুলো এখানে তুলে আনা হয়েছে। এখানে 5 আগস্ট অভ্যুত্থানে সেনা সদস্যরা যে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছিলেন তারও কয়েকটি দৃশ্য এখানে তুলে আনা হয়েছে। এবং 5 আগস্ট সেনা প্রধান প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, যেটি সব টেলিভিশন চ্যানেলে টেলিকাস্ট করা হয়েছিল, তারও একটি খণ্ডচিত্র এখানে তুলে আনা হয়েছে। এগুলো দেখানোর মানে কি? যদি সহজভাবে প্রশ্ন করি, বিষয়গুলো সহজ অনেক। এই মুহূর্তে আমাদের সামনে মানুষের মুখে মুখে দেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর এবং আলোচিত ইস্যু কোনটি? নিশ্চয়ই রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার বিষয়টি। এবং এই করিডোর দেওয়া হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি মুখে পড়বে, এটি মোটামুটি মানুষ স্পষ্ট একটি ধারণায় পৌঁছেছেন। তথ্যচিত্রটি বা এই ডকুমেন্টারিটি খেয়াল করে দেখবেন, বা এটি সবসময় থাকে যে দেশ রক্ষায়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের যে নানান ধরনের মহড়া, সেই চিত্রটি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এর মধ্য দিয়ে কি সেনাবাহিনী করিডোরের পক্ষে নয়, তারই একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো, দেশ রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত। সেটা নিয়ে আমরা বিবেচনা করতেই পারি। এবং আমি যতদূর জানি সেনাবাহিনী বা সেনা প্রধান এই করিডোরের বিপক্ষে অবস্থান করছেন, আমার তথ্যে যদি ভুল না হয়ে থাকে বা আমি আমার সোর্সের উপরে ভিত্তি করে যে কথাগুলো বলছি তা যদি দুর্বল না হয়ে থাকে। এবং সেই জায়গা থেকে এমন একটি সময়ে যখন জাতীয় সঙ্গীতের উপরে মুহুর্মুহু হামলা করার মতন যে পরিবেশ, করিডোর নিয়ে যেই পরিস্থিতি, মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, সবার উদ্দেশ্যে কি সেনাবাহিনী খুব নীরবে একটি বার্তা দেওয়ার চেষ্টা করল না এর মধ্য দিয়ে? দেখুন, সেনাবাহিনী নিয়ে অনেক মানুষের অনেক ধরনের অভিযোগ রয়েছে এবং সেসব অভিযোগের ভিত্তিও যে নেই তা কিন্তু নয়। সেনাপ্রধানকে দুই পক্ষই শত্রু মনে করছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের একটি বিশাল অংশ, পাশাপাশি সরকারের একটি অংশ।
সেনাপ্রধানকে বিশ্বাস করতে পারছেন না, সে কথা আমি বারবার বলে আসছি। যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ সরকারের সময় সেই সরকারের নানান ধরনের ত্রুটি, বিচ্যুতি, অপরাধ, অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ডিজিএফআই আমার ব্যক্তিগত জীবনেও অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেছে, আমার পেশাগত জীবনে অনেক ধরনের বাধা সৃষ্টি করেছে, সমস্যার সৃষ্টি করেছে। তাই বলে কি আমি পুরো সেনাবাহিনীকে আমার ব্যক্তিগত পেশাগত জীবনের জায়গা থেকে পুরো বাহিনীকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো? নিশ্চয় না। কিছু ব্যক্তি অতি উৎসাহী হয়ে অথবা সরকারকে খুশি করতে গিয়ে অতি উৎসাহের জায়গা থেকে, এটি শুধু আমার ক্ষেত্রে নয়, আরো অনেকের ক্ষেত্রে তারা এক ধরনের খড়গ নামিয়ে এনেছেন আমাদের উপরে, একথা সত্য। কিন্তু এখনো পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী দেশের সাধারণ মানুষের পক্ষেই আছে। মানুষের আস্থা, মানুষের বিশ্বাস দেশের যে কোনো সংকটে এখনো সেনাবাহিনী সাধারণ মানুষের পক্ষেই থাকে বা আছে। এবং শুরুতে যেটি বলছিলাম যে হঠাৎ করে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি নির্দেশনা জারি করেছে যে 18 মে থেকে, রোববার থেকে ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের কথা সেখানে জানানো হয়েছে। হঠাৎ করে তাদের এই নির্দেশনা কেন, তা নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের গুঞ্জন রয়েছে। তবে এরকমও জানা যাচ্ছে যে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা এবং নাশকতা সৃষ্টির অভিযোগে সেনা সদস্য নাইমুল ইসলাম সহ তার আরো 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, এবং তাদের একটি বিশেষ পরিকল্পনা ছিল রোববার সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় একটি নাশকতার এরকম একটি পরিকল্পনা ছিল। এবং এই সেনা সদস্য 5 আগস্টের পক্ষ থেকে তিনি বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে। সবকিছুই একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে আমাদেরকে। হয়তো কিছু একটা ঘটছে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। হয় আমাদের সামনে খুব ভালো একটা সময় অপেক্ষা করছে, নয়তো ভয়ঙ্কর একটা দীর্ঘ সময় আমাদের জন্য অপেক্ষা করছে। এর মাঝামাঝি কিছু নেই। নানান ধরনের যে গুঞ্জন গুজব, সেই জায়গার শেষ কখন হবে, কখন এর পরিসমাপ্তি ঘটবে, কত দিনে ঘটবে, আমরা নিশ্চিত করে বলতে পারি না হয়তো কেউই। আমাদেরকে অপেক্ষা করতে হবে, অবশ্যই সূর্য উঠবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেহেতু মেয়র পদে এই মুহূর্তে কেউ নেই, সেখানে তার বিকল্প হিসেবে প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ডিও লেটার দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এবং সেই ডিও লেটারটি গণমাধ্যমে ফাঁস হয়েছিল, যেটি নিয়ে তুমুল হইচই হয়েছিল। সেটি তো একটি গল্প। এখন যেটি জানা যাচ্ছে, তার নিয়োগকৃত সেই প্রশাসক মোহাম্মদ এজাজ দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে, যেটি বলছে মোহাম্মদ এজাজ দেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির অন্যতম শীর্ষ নেতা। এবং মোহাম্মদ এজাজকে নিয়োগের জন্য একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। তার সুপারিশে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উদ্যোগী হয়ে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। এবং এই যে গোয়েন্দা প্রতিবেদনটি, এটি আবার ফাঁস করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দলের অন্যতম সদস্য জুলকারনাইন সায়েদ। যেটি একটু বলতে চাই, এখন দেখবেন যে এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা যারা বিভিন্ন জায়গায় আছে, অভিযোগ রয়েছে, তাদের নিয়ে গণমাধ্যমে তেমন কোনো রিপোর্ট নেই। কেন নেই? মবের ভয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম মবের শিকার হয়েছে, যেগুলো ভাঙচুর করার জন্য তারা উদ্যোগী হয়েছিল। সে যাক, এখন জুলকারনাইন সায়েদ যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছেন অন্তত 6 জন ব্যক্তি বেশ সুকৌশল এবং সরকারের ভেতরে প্রবেশ করেছে। মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা বা স্পেশাল ব্রাঞ্চ পুলিশের তারা যে প্রতিবেদনটি দিয়েছে, যেটি ফাঁস হয়েছে, সেটিতে যা বলা হচ্ছে, মোহাম্মদ এজাজ 2002 সাল থেকে হিজবুত তাহরির কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন এবং কমপক্ষে 2 বার তিনি পুলিশের হাতে আটক হন
ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। 2024 সালের 3রা সেপ্টেম্বর স্পেশাল ব্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী এখানে যা বলা হচ্ছে যে হিজবুত তাহরির বাংলাদেশের শীর্ষ নেতাদের তালিকায় মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5 নম্বরে এবং একই বছর হিজবুত তাহরির প্রচারণা এবং সংগঠনটিতে অর্থায়নের অভিযোগে এজাজ সহ আরো 8 জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয় 2014 সালে এবং এই ঘটনায় তিনি বেশ কিছুদিন আটক ছিলেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বা গণ অভ্যুত্থানের পর 10 নভেম্বর 2024 এজাজ সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয় এবং তিনি বেশ চেষ্টা করছিলেন যে স্পেশাল ব্রাঞ্চের যে প্রতিবেদনটি ছিল সেখান থেকে তার নাম কাটানোর জন্য তিনি তা পেরে ওঠেননি। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে তিনি প্রশাসক পদে নিয়োগ পেলেন এবং এই অভিযুক্ত জঙ্গি নেতা মোহাম্মদ এজাজ যাতে নিয়োগ পায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে, তাতে সরকারের একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। কে হতে পারেন তিনি? এখন নারী উপদেষ্টা তো 3 জন রয়েছেন। একজন ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তার দ্বারা অন্তত এই কাজটি করা সম্ভব নয়। আরেকজন রয়েছে, এটা আমার ধারণা, আরেকজন রয়েছে ফরিদা আক্তার, আমাদের কাছে খুব সুপরিচিত ফাহাদ মাজারের স্ত্রী। আরেকজন সৈয়দা রেজাওয়ানা হাসান, পরিবেশ নিয়ে কাজ করা যে সংগঠন বেলার নির্বাহী পরিচালক। আমরা অনুমান করতে পারি যে কার তৎপরতায় বা বিশেষ উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো। এখন যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশকৃত চিঠি বা ডিও লেটারটি ফাঁস হয়েছিল, তখন তিনি কিন্তু সেটি অস্বীকার করেননি, বরং অস্বীকার না করে তিনি কৌশলের আশ্রয় নিয়েছিলেন। তিনি সাংবাদিকদের কি বলেছিলেন যে আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটা তো এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, অর্থাৎ তার স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং ডিওটা একটা অফিসিয়াল প্রসেস। যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায়, সেই ক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। খুব ভালো কথা। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তো আর মোহাম্মদ এজাজ হোসেনকে আনা হয়নি, এবং তিনি তো বেসরকারি একটি সংস্থার চেয়ারম্যান, পরিবেশ নিয়ে কাজ করা। আবার সিটি কর্পোরেশনের প্রশাসক পদের মতন এই যে লাভজনক পদে যখন কাউকে নিয়োগ দেওয়া হয়, তখন তো স্রেফ একটি ডিও লেটারের মাধ্যমে কোন মন্ত্রী বা উপদেষ্টার সুপারিশ অনুযায়ী কাউকে নিয়োগ দেওয়া যায় না। খুব স্বাভাবিক এটি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সংবাদ সম্মেলনে তার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছিলেন, তখন একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে যখন কোনো উপদেষ্টা বা মন্ত্রী কোনো সুপারিশ করেন, তখন বিষয়টি কোনো মন্ত্রণালয়ের বা অন্য কারো সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে কিনা। তিনি বলছেন যে এটি বিধি মোতাবেক হয়েছে। আমার আসলে এই বিষয়ে একটু গ্যাপ রয়েছে, আমি জানতে চাই বা কেউ যদি পারেন আমাকে জানান যে বেসরকারি পর্যায়ে একজন ব্যক্তিকে যখন মন্ত্রী নিজের ইচ্ছায় তার মন্ত্রণালয়ের অধীনে কোনো সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিবেন, সেই ব্যক্তি কিভাবে ওই মন্ত্রী বা উপদেষ্টার যে কোনো অর্ডারের বাইরে যাবেন? সম্ভব না তো। এবং সেই ব্যক্তি ওই মন্ত্রী বা উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী কাজ করবেন যদি ব্যক্তি ইচ্ছায় নিয়োগ হয়ে থাকে, খুব স্বাভাবিক। সেখানে একজন বেসরকারি পর্যায়ের ব্যক্তিকে কিভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়? এবং এই এজাজকে নিয়ে তো বিতর্ক কম নয়। গত কয়েকদিন আগে আরেকটি নিউজ ভাইরাল হয়েছে গাবতলী পশুর হাটে ইজারাদার নিয়োগ নিয়ে। ইজারাদার নিয়োগের জন্য যেই দরপত্র আহ্বান করা হয়, যারা সর্বোচ্চ দরদাতা হবেন তাকে ইজারাদার নিয়োগ দেওয়া হয়, এবং পরপর 3টি প্রক্রিয়ায় 3টি দরপত্রের মাধ্যমে, পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে এটি করা হয়ে থাকে। অর্থাৎ সিটি কর্পোরেশনের টার্গেট অনুযায়ী যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান ইজারার টাকা দিতে পারবে তাকে নিয়োগ দেওয়া হয়। আমরা দেখলাম যে সর্বোচ্চ দরদাতা যিনি হয়েছিলেন মোহাম্মদ কফিল উদ্দিন, আরাত মোটরস তার প্রতিষ্ঠানের নাম, তাকে দেওয়া হলো না। ইজারা দেওয়ার বদলে খাস নিয়োগ দেওয়া হলো, খাস আদায়ের জন্য বা খাজনা আদায়ের জন্য ব্যক্তি নিয়োগ দেওয়া হলো, এবং সেই প্রতিষ্ঠানকে দেওয়া হলো যে প্রতিষ্ঠান এই দরপত্রের 3 নম্বর স্থানে ছিলেন। এখন যুক্তি হিসেবে নানান বিষয় তুলে ধরা হলো। মোহাম্মদ এজাজ বললেন যে 1 নম্বর দরদাতা ব্যক্তি তিনি ফ্যাসিবাদের দোসর। এখন এই যে মোহাম্মদ কফিল উদ্দিন
তিনি ফ্যাসিবাদের দোষর হন কিভাবে? তিনি আওয়ামী লীগের সময় বিভিন্ন মামলার আসামি, তিনি বিএনপির স্থানীয় নেতা, এটি সবাই জানে। তো তিনি কিভাবে ফ্যাসিবাদের দোষর হন? এর মধ্যে আরো অনেক ধরনের অজুহাত দাঁড় করিয়েছেন যেগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়, এবং এটি নিয়ে দুদক উদ্যোগ নিয়েছে বিষয়টি তদন্ত করার। দুদকের এই তদন্ত নিয়ে হয়তো আমাদের যথেষ্ট শব্দ থাকার কথাই, নামকা বাস্তব দেখানোর জন্য এটি হয়ে থাকতে পারে, বা মোহাম্মদ এজাজকে ফ্রেশ করে বের করে নিয়ে আসার একটা উদ্যোগ হতে পারে। যেটি হোক, এই যে মোহাম্মদ এজাজ যে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত, শুধু সম্পৃক্ত নয়, তিনি অন্যতম শীর্ষ নেতা। গোয়েন্দা প্রতিবেদন এটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থানের একটি মোক্ষম সুযোগ তৈরি হয়েছে, যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে, এবং 5 আগস্ট অভ্যুত্থানের আগে পরে জেল মানে কারাগার ভেঙে যেসব অভিযুক্ত জঙ্গি বেরিয়ে এলেন, আবার অনেক অভিযুক্ত জঙ্গিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো বা জামিন দেওয়া হলো। আমাদের কি মেলাতে খুব অসুবিধা হওয়ার কথা যা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের যে একটি সুযোগ, এই ধরনের রিপোর্ট অহেতুক হচ্ছে?